এই চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক দিবে, অর্থাৎ যাদের সেমেস্টার 4 পরীক্ষা রয়েছে, তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে, পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের আপকামিং যে সেমেস্টার 4 পরীক্ষা হবে, এক্সাম হবে, তার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা। ধরে নাও এই প্রশ্নটি হয়তো তোমরা পরীক্ষার পেপারে দেখতে পাবে, প্রশ্নপত্রে এই প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য। তো চলো সংক্ষেপে এবং খুব সহজভাবে আমরা এই প্রশ্নটি আলোচনা করি। কি প্রশ্ন রয়েছে? প্রশ্নটি হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 সাল। এর বাংলা হচ্ছে, বাংলায় প্রশ্নটি তোমাদের যেটি থাকবে সেটি হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন। এই ক্রেতা সুরক্ষা আইন একটি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন দেওয়ার জন্য। সে 2 মার্কের হতে পারে, কিংবা বড় কোশ্চেন যদি থাকে তাহলে সেখানেও আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি। তো চলো কিছু বিশ্লেষণ করে নিই। প্রশ্ন বলা হচ্ছে যে ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে একটি টিকা লিখতে বলেছে। তো ক্রেতা সুরক্ষা আইন কি? ফার্স্ট হচ্ছে ক্রেতা কাদের বলা হয়? ক্রেতা হচ্ছে বায়ার, অর্থাৎ হচ্ছে যারা কেনে, জিনিসপত্র কেনে দোকান থেকে, তাদেরকেই ক্রেতা বলা হয়। তো এদের জন্য, সুরক্ষার জন্য, এদের অবগত করার জন্য যে তুমি যে জিনিসটা নিচ্ছ সেই জিনিসটা কেমন আছে, তার গ্যারেন্টি কী, তার মধ্যে কী কী মেশানো রয়েছে, তার মধ্যে কী কী গুণগত মান রয়েছে, এই জিনিসগুলো জানার একজন ক্রেতার অবশ্যই অধিকার রয়েছে। আমি যে জিনিসটা কিনছি একটা দোকান থেকে বা কোনো একটা জায়গা থেকে, সংস্থা থেকে, তো সেটার মধ্যে কী আছে না আছে সেটা তো অবশ্যই আমার জানার অধিকার রয়েছে। তার ভ্যালিডিটি কতদিন রয়েছে, তার গ্যারেন্টি কতদিন রয়েছে, তার ওয়ারেন্টি কী আছে না আছে, এই সমস্ত বিষয় জানার আমার অধিকার রয়েছে। তো এই বিষয়েই সরকার আইন প্রণয়ন করেছে, যেটি হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 সাল। তো আশা করছি বোঝা গেছে যে ক্রেতা কী জিনিস বা ক্রেতা সুরক্ষা কী জিনিস, এইটুকুটা আশা করছি বোঝা গেছে। তো বলা হচ্ছে যে ভারতীয় বিচার ব্যবস্থায় ক্রেতা আদালত এক বিশেষ ধরনের আদালত, যেখানে ক্রেতা আদালতের ওপর নাম হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত। এই আইনি ভাষায় ক্রেতাদের বলা হয় কনজিউমার বা উপভোক্তা। উপভোক্তা বলতে বোঝায় বাজার, দোকান, প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির থেকে মূল্য দিয়ে যখন আমরা কোনো বস্তু বা কোনো পরিষেবা ক্রয় করে থাকি, সেটিকেই বোঝায়। পরিষেবা অর্থাৎ হচ্ছে যেমন আমরা প্রত্যেকে মোবাইল ফোন চালাই, মোবাইলের মধ্যে যে আমাদের যে সিম ব্যবহার করা হয়, সিম কার্ড ব্যবহার করি, তো সেটি হচ্ছে আমরা রিচার্জ করি প্রতি মাসে, তো সেটা একটা পরিষেবা পাই আমরা। ঠিক আছে, এইগুলো বিদ্যুতের জন্য আমরা বিল পে করি, তো বিদ্যুতের পরিষেবা পাই। তো এইগুলোই হচ্ছে, তো এই বস্তু বা পরিষেবা ক্রয় করতে গিয়ে যখন কোনো ক্রেতা প্রতারিত হয়, অর্থাৎ কাউকে ঠকিয়ে নেওয়া হচ্ছে বা বঞ্চিত হচ্ছে, তিনি যে আইনগত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিকার পেতে পারেন, সেটাই হচ্ছে ক্রেতা আদালত। তিনি সেই ক্রেতা আদালতে গিয়ে আবেদন করবে যে আমি তো এই বছর এই যে ত্রৈমাসিক বিদ্যুৎ হয় আমাদের, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাসে একবার আমাদের বিল দেওয়া হয়, বিদ্যুৎ বিল। আমি এটা উদাহরণ হিসেবে বলছি। তো ধরো কেউ অতটা বিদ্যুৎ পোড়ায়নি, বাড়িতে খরচ করেনি বিদ্যুৎ, অথচ তার অনেক পরিমাণ বিল এসে গেছে বিদ্যুতের। তো সেক্ষেত্রে সে এখানে গিয়ে অভিযোগ করতে পারে, আদালতে যেতে পারে। এই আদালতের মাধ্যমে কেবল ক্রেতাদের স্বার্থই দেখা হয় না, বিক্রেতাদের নয়, কেবলমাত্র ক্রেতা অর্থাৎ যারা কিনছে জিনিসগুলো, তাদের স্বার্থ দেখা হয়। অর্থাৎ বিক্রেতা কী বললো, বিক্রেতা মিথ্যা কথাও বলতে পারে নাকি? তাই জন্য শুধুমাত্র যারা কিনছে তাদের স্বার্থ দেখা হয়। অবশ্যই এগুলো হচ্ছে প্রমাণপত্র, এগুলো দিয়ে দেখা হবে। এমনি এমনি তার কোনো কিছু শোনা হয় না। 1986 খ্রিস্টাব্দের ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যে ক্রেতা সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়? 1986 খ্রিস্টাব্দে। চাকরির পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে ক্রেতা সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তো আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। পরবর্তীতে বলা হচ্ছে যে ক্রেতা আদালতের বিভিন্ন স্তর, ক্রেতা আদালতের 3টি স্তর রয়েছে, 3টি স্তরে গঠিত হয়েছে ক্রেতা আদালত। সেটা সর্বনিম্ন যে আদালত রয়েছে সেটি রয়েছে জেলা স্তরে, তারপরে 2 নম্বরে যেটা রয়েছে রাজ্য স্তরের আদালত, এবং সর্বোচ্চ হচ্ছে ন্যাশনাল লেভেলের জাতীয় ক্রেতা আদালত। তো প্রথমে আমরা দেখে নিব জেলা ক্রেতা আদালত। জেলা ক্রেতা আদালত হচ্ছে প্রতিটি জেলায়, ভারতে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলাতেই একটা করে ক্রেতা আদালত রয়েছে। পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, 23টি জেলাতেই ক্রেতা আদালত রয়েছে। তো বলা হচ্ছে যে রাজ্যের প্রতিটি জেলাতে বসবাসকারী ক্রেতা, উপভোক্তা যারা আছে, এদের স্বার্থ সুরক্ষার জন্য জেলা স্তরে ক্রেতা আদালত গঠন করা হয়েছে। রাজ্য সরকার প্রয়োজনে কি করতে পারবে? তো রাজ্য সরকার প্রয়োজনে, এখানে মাফ করবেন, যে রাজ্য সরকার প্রয়োজনের ভিত্তিতে জেলায় একাধিক ক্রেতা আদালত ঘোষণা করতে পারে। অর্থাৎ যদি দেখা হয় যে অনেক বেশি পরিমাণ প্রয়োজন রয়েছে ক্রেতা আদালতের, যেখানে হচ্ছে যে কোনো জেলার মধ্যে জনসংখ্যা অনেক বেশি পরিমাণ রয়েছে, তো সেখানে হয়তো বেশি পরিমাণে আদালত গঠন করা যেতে পারে দ্রুত নিষ্পত্তির জন্য। যেখানে হচ্ছে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, যে আইন দ্রুত তাড়াতাড়ি এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না, তো কোনো জায়গায় একাধিক ক্রেতা আদালত থাকতে পারে। তো সেটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। অবশ্যই এগুলি হচ্ছে জনসাধারণের জন্যই করা, যাতে তারা দ্রুত সমাধান পায়। তো একাধিক ক্রেতা আদালত গঠন করা যেতে পারে। 3 জন সদস্য নিয়ে ক্রেতা আদালত গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কজন সদস্য থাকে? তো সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। এদের মধ্যে একজন থাকবেন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা জজ, ডিস্ট্রিক্ট যে বিচারপতি থাকবেন, ডিস্ট্রিক্ট জজ, তিনি একজন থাকবে তাদের মধ্যে।
কে থাকতে পারেন? অবসরপ্রাপ্ত, অর্থাৎ এমন একজন বিচারপতি যিনি রিটায়ার করে গেছেন, তিনি একজন থাকবেন, অথবা তিনি চাকরিতে বহাল রয়েছেন, অর্থাৎ তিনি এখনও বিচারপতির পদে রয়েছেন, তো তিনিও থাকতে পারেন। আর দুজন কে থাকবে? দুজন থাকবে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যে 35 বছর বয়স্ক গ্র্যাজুয়েট ডিগ্রিধারী মহিলা বা পুরুষ থাকতে পারে, যে যিনি গ্র্যাজুয়েট করেছেন তিনি থাকতে পারেন। তাদের বয়স কমপক্ষে 35 হতে হবে, এর নিচে হলে চলবে না। কেন চলবে না? কারণ এখন যদি কোনো যুবককে বা যুবতীকে যদি এখন বিচারপতি করে দেওয়া হয়, তাহলে তো যুবক যুবতীদের রক্ত গরম থাকে, বুঝতেই পারছো, তারা হচ্ছে নিজের স্বার্থে এরকম চলে যাবে, ফেমাস হয়ে আমি ক্রেতা আদালতের বিচারপতি এরকম টাইপের। তো একটা বয়স নির্ধারণ করা হয়েছে যে 35 বছর বয়স, এই সময় মানুষের ম্যাচুরিটি চলে আসে, যথেষ্ট পরিমাণ মানুষ পরিণমন হয়ে যায়, তাদের বিকাশ ঠিকঠাক থাকে, তো এই জন্য একটা নির্দিষ্ট বয়স থাকে। জেলা জজ হবেন জেলা স্তরের ক্রেতা আদালতের সভাপতি। এখানে গুরুত্বপূর্ণ জায়গা যে জেলা আদালত যে থাকছে তার সভাপতি কে থাকছে? জেলা আদালত না, জেলা ক্রেতা আদালত যে থাকছে তার সভাপতি থাকবেন প্রধান যিনি থাকবেন, অর্থাৎ জেলা আদালতের যিনি সর্বস্তরের বিচারপতি রয়েছেন তিনি হচ্ছে জেলা জজ যে রয়েছেন তিনি হচ্ছেন এখানকার সভাপতি থাকবেন। এখানে প্রতিটি সদস্য 8 বছরের জন্য অথবা 65 বছরের জন্য পদে বহাল থাকতে পারেন। কতজনের জন্য? 8 বছর অথবা 65 বছর। এবার যেটা আগে পূরণ হবে সেই সময় ওকে রিটায়ার করতে হবে, মানে সেই বিচারপতিকে রিটায়ার করে যেতে হবে। যদি কোনো বিচারপতি থাকেন যে তার বয়স 65 হয়নি, অর্থাৎ তেনার বয়স হচ্ছে 50 বছর এবং তিনি 50 বছর বয়স হয়েছেন এবং সেই সময় থেকে তিনি এই পদে রয়েছেন, তো 58 বছর যখন হয়ে যাবে 8 বছর তাকে রিটায়ার করতে হবে। অথবা কোনো একটা বিচারপতি রয়েছেন যার বয়স হচ্ছে 60 বছর, 60 ইয়ার্স, তো তিনি 60 ইয়ার্সে বিচারপতি হয়েছেন, তো এরপরে যখন ওনার বয়স 65 বছর হয়ে যাবে তো রিটায়ার করতে হবে, এক্ষেত্রে তো তার 8 বছর হলো না, অর্থাৎ যে কোনো একটা ফিল আপ করতে হবে, হয় তাকে 8 বছর থাকতে হবে এই পদে, অথবা তাকে 65 বছর হলে রিটায়ার করতে হবে। তো আশা করি এই জায়গাটাও বোঝা গেছে। এই স্তরে আদালত 20 লক্ষ টাকা পর্যন্ত পণ্যের যে মূল্য অথবা ক্ষতিপূরণ দাবি জানিয়ে মামলা করা যেতে পারে জেলা আদালতে। প্রত্যেক যে আদালত রয়েছে, জেলা আদালত, রাজ্য স্তরীয় আদালত বা জাতীয় স্তরের আদালত, তো জেলা আদালত যে রয়েছে এই জেলা আদালতে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এরপরে আমরা যখন রাজ্য দেখবো তো সেখানে দেখবো আরও বেশি হয়েছে, তারপরে জাতীয় স্তরে যখন দেখবো তখন দেখবো সেখানে আরও বেশি গেছে। তো এরকমভাবে রয়েছে। আশা করছি জেলা ক্রেতা আদালতটা বোঝা গেছে। এরা জেলা স্তরে কাজ করে, এর বিচারপতি থাকে 3 জন, একজন হচ্ছে প্রাক্তন বিচারপতি থাকতে পারেন জেলা কোর্টের অথবা অবসরপ্রাপ্ত থাকতে পারেন, এবং 2 জন গ্র্যাজুয়েট ডিগ্রিধারী 35 বছর বয়সী লোক থাকতে পারেন। এরপরে আমরা রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা আদালত যদি দেখি তাহলে মধ্যবর্তী অর্থাৎ প্রথমে হচ্ছে জেলা, রাজ্য, তার উপরে হচ্ছে ন্যাশনাল লেভেল, জাতীয় স্তরে। তো জেলা আর ন্যাশনাল লেভেলের মাঝখানে যে রয়েছে সেটি হচ্ছে রাজ্য স্তরীয় ক্রেতা আদালত, এই কমিশন। এই স্তরে একজন সভাপতি আর 2 জন সদস্য থাকেন, মোট 3 জন এখানেও থাকেন। কমিশন গঠিত হয় হাইকোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত থাকবে। জেলায় যেমন জেলা আদালতের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি ছিল, ঠিক সেই রকমভাবে এই রাজ্য স্তরে রাজ্যের সর্বোচ্চ কোর্ট কে থাকে? হাইকোর্ট থাকে। তো এখানে হাইকোর্টের কর্তব্যরত বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত মানে হচ্ছে রিটায়ার করা, এইরূপ আদালতের সভাপতি হন। বাকি 2 জন কমপক্ষে 35 বছর বয়সী স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী থাকতে হবেন। এর মধ্যে একজন মহিলা অথবা পুরুষ, একজন মহিলা ও একজন পুরুষ অবশ্যই রাখতে হবে। স্তরে 5 বছরের জন্য অথবা 67 বছর বয়স পর্যন্ত এই কাজে পদের মধ্যে বহাল থাকবে। এবার যেটা আগে পূরণ হবে সেই হিসাবে তারা রিটায়ার করবে। এইখানে আমরা আগেরটাই দেখলাম জেলা আদালতে সর্বোচ্চ 20 লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে, কিন্তু রাজ্য স্তরে 20 লক্ষ থেকে শুরু হবে আর 1 কোটি টাকা পর্যন্ত এখানে জরিমানা করা যেতে পারে। ক্ষতিপূরণের দাবির ক্ষেত্রে মামলা দায়ের করা যায়। নেক্সট আমরা দেখব জাতীয় স্তরে ক্রেতা সুরক্ষা আদালত। জাতীয় স্তর হচ্ছে এখানে 30 স্তর বিশিষ্ট ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তর যেটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় স্তরের আদালত। এখানে বলেছে এই আদালতটি জাতীয় কমিশন নামেও পরিচিত। এই স্তরে আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। এদের মধ্যে একজন সভাপতি নিযুক্ত হন, সভাপতি নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের একজন কর্তব্যরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি থাকবেন। এরপরে হচ্ছে 4 জন সদস্য কমপক্ষে 35 বছর বয়স থাকতে হবে এবং প্রত্যেকে গ্র্যাজুয়েট ডিগ্রি যেন থাকে এটা দেখতে হবে। 4 জন সদস্যের মধ্যে একজন থাকবেন অবশ্যই মহিলা। সদস্যদের মেয়াদ থাকবে 6 বছর অথবা 70 বছর বয়স পর্যন্ত এই পদে বহাল থাকবেন। এখানে 1 কোটি টাকার বেশি বা ক্ষতিপূরণের দাবি এই আদালতে দায়ের করা হয়। অর্থাৎ আপনি কোনো জিনিস কিনেছেন যার দাম হচ্ছে মূল্য হচ্ছে 1 কোটি টাকা এবং সেখানে আপনি ঠকে গেছেন, তবেই এখানে মামলা দায়ের করা যাবে। জেলা আদালতে হচ্ছে আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো একটা অসুবিধা হয়েছে, আপনি ঠকে গেছেন, ঠিক আছে, তো এইখানে জেলা আদালতে সেই বিষয়ে মামলা করা যাবে 20 লক্ষ টাকা পর্যন্ত। ঠিক আছে, 20 লক্ষ টাকা মানে 20 লক্ষ টাকা না, 20 লক্ষ মানে হচ্ছে 1 টাকা থেকে শুরু করে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম করে। এবং রাজ্য স্তরে যে আছে সেখানে 20 লক্ষ টাকা থেকে শুরু হবে, অর্থাৎ আপনি 20 লক্ষ টাকা থেকে শুরু করে 21 লাখ, 22 লাখ, 50 লাখ, 70 লাখ, 75 লাখ টাকা আপনার সাথে কোনো একটু গণ্ডগোল হয়েছে বা আপনাকে ঠকিয়ে নিয়েছে, সেখানে মামলা দায়ের করা যেতে পারে। অবশ্যই কেউ ঠকিয়ে নিয়েছে কোনো মানুষ নয়, এখানে ক্রেতা হতে হবে আপনাকে। আপনি কোনো জিনিস নিচ্ছেন, কিনেছেন, দোকান থেকে বাই করেছেন, সেইগুলো ক্ষেত্রে এগুলো মামলা দায়ের করা যাবে। এখন কোনো একজন লোক আসলে আপনার কাছ থেকে 50 কোটি টাকা নিয়ে চলে গেলো, আপনি গিয়ে মামলা, এগুলো হয় না, এগুলো তো আপনাকে অন্য সেই আসলগুলো
কোর্ট যেতে হবে, সেখানে আপনাকে দেওয়ানি মামলা লড়তে হবে। তো এগুলো ক্ষেত্রে হচ্ছে কেনাকেনির ক্ষেত্রে, দোকান থেকে আমরা যখন কোনো বস্তু পণ্য এগুলো কিনছি, পরিষেবা গ্রহণ করছি, সেগুলো ক্ষেত্রে যদি আপনার সাথে কোনো রকম গণ্ডগোল হয় তাহলে হচ্ছে ক্রেতা আদালতে আপনাকে যেতে হবে। ক্রেতা আদালতগুলো হচ্ছে আলাদা করে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে যেন এই সমস্ত জাতীয় জিনিসগুলোকে আলাদা করে যেন কেসগুলো দ্রুত নিষ্পত্তি করা হয় মামলাগুলো। কেননা যদি আমরা সেই সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে যদি এগুলো মামলা যদি নিষ্পত্তি করতে চাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, অনেক বেশি পরিমাণ সময় লেগে যাবে। এদিকে অনেকগুলো মামলা তো চলছেই, তার উপর যদি এগুলো মামলা গিয়ে ওখানে লোড পড়ে, তাই জন্য এগুলোকে আলাদা করে কোর্টের ব্যবস্থা করা হয়েছে যেন এই সম্পর্কিত মামলা যেন সেখানেই শোনা হয় এবং দ্রুত এর নিষ্পত্তি করা হয়। তো আশা করছি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং তোমরা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিকের জন্য দেখছো, সেমিস্টার 4 জন্য দেখছো, তো অবশ্যই তোমাদের উপকারে লাগবে, তোমরাও বুঝতে পেরেছো। এই ভিডিও দেখে নিলে গিয়ে পরীক্ষায় যা ছেপে দিবে একবারে ঠিক হবে, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই, এই নোটটাই গিয়ে তোমরা লিখে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই যে ডিস্ট্রিক্ট ফোরাম, ডিস্ট্রিক্ট লেভেলে 20 লাখ টাকা পর্যন্ত শোনা হয়। স্টেট কমিশন অর্থাৎ রাজ্য স্তরীয় যেটি রয়েছে এখানে 20 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত, এবং ন্যাশনাল জাতীয় স্তরে যেটি রয়েছে সেটা 1 কোটি টাকা পর্যন্ত শোনা হয়। এরপরে রয়েছে ক্রেতা আদালতের বৈশিষ্ট্য। 30 স্তর বিশিষ্ট আদালত, এটি ক্রেতাদের স্বার্থ সুরক্ষা। ক্রেতা কাদের বলা হয়? বললাম যারা জিনিস কেনে, পণ্য কিনে। তো এই 30 স্তরীয় ক্রেতা আদালতের অবস্থানে রয়েছে ভারত, এবং সর্বোচ্চ স্তরে রয়েছে ভারতের রয়েছে এই সর্বোচ্চ স্তরে রয়েছে জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন। মধ্যবর্তী স্তরে রয়েছে রাজ্য, এবং সর্বনিম্ন স্তরে যিনি রয়েছেন সেটা হচ্ছে আমাদের জেলা আদালত। তো সর্বোচ্চ স্তরে কে রয়েছে? দেশের যে ক্রেতা আদালত রয়েছে সেটি জাতীয় ক্রেতা আদালত, মধ্যবর্তী স্তরে রয়েছে রাজ্যের ক্রেতা আদালত, এবং সর্বনিম্ন রয়েছে জেলা ক্রেতা আদালত। আদালতে নালিশ জানানোর কয়েকটি কারণ, কী জন্য তুমি নালিশ জানাবে গিয়ে? এইরূপ আদালতে যে সমস্ত কারণে অভিযোগ ক্রেতা নালিশ জানাতে পারে সেগুলির মধ্যে একটি হচ্ছে বিক্রেতা পণ্য ক্রয়ে বা পরিষেবা প্রদানে অসাধু উপায় গ্রহণ করলে, অর্থাৎ আপনাকে যে জিনিস বিক্রি করেছে, যেখান থেকে বিক্রি করা হয়েছে কোনো দোকান থেকে বা কোনো সংস্থা থেকে, সেখানে কিছু গণ্ডগোল রয়েছে, আপনাকে ঠকিয়ে নিয়েছে, সেখানে আপনি মামলা দায়ের করতে পারেন। বিক্রেতা ন্যায্য মূল্যের বেশি দাম চেয়ে নিয়েছে, বেশি মূল্য অর্থ আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, আপনি ঠকে গেছেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় গিয়ে আবেদন করতে পারেন। বিধিবদ্ধ পরিষেবা প্রদানে ত্রুটি বিচ্যুতি যদি দেখা দিই, অর্থাৎ আপনি একটা কোনো এসি নিয়েছেন এবং এসিতে বলা হয়েছে যে আপনাকে এই জিনিসগুলো দেওয়া রয়েছে, আপনাকে এই বছর পর্যন্ত আপনি পরিষেবা পাবেন, এত বছর পর্যন্ত ঠিকঠাক চলবে। এরপরে আপনার গেল 6 মাস হয়েছে আর দেখা গেল গণ্ডগোল দেখা দিয়েছে, এসির মধ্যে গোলযোগ দেখা দিয়েছে, এবং সেখানে দোকানে গিয়ে আপনি বলছেন এবং তারা কিছুতে এটি ঠিক করে দিতে চাইছে না, তাহলে আপনি কোথায় যাবেন? ক্রেতা আদালতে গিয়ে বলবেন। তো আপনাকে যেগুলো তারা বিধিবদ্ধ বলে দিয়েছে, তারা আপনাকে যেগুলো প্রমিস দিয়েছে যে এই জিনিসগুলো অবশ্যই পাবেন, এবং সময়ের মধ্যে, তার যদি সময়ের আগেই সেই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায় বা পরিষেবা আপনি ঠিকঠাক না পান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে মামলা দায়ের করতে হবে ক্রেতা আদালতে। আইনজীবীর প্রয়োজনীয়তা রয়েছে। মামলা দায়ের করার জন্য এইরূপ আদালতে আইনজীবীর কোনো প্রয়োজন হয় না। অভিযোগ ক্রেতা নিজেই এখানে গিয়ে মামলা দায়ের করতে পারে, অর্থাৎ আপনি নিজেই গিয়ে এখানে করতে পারেন, আমিও নিজে গিয়ে করতে পারি। তিনি চাইলে কোনো আইনজীবীর সাহায্যও নিতে পারেন, আইনজীবীরও সাহায্য নিতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো কম পড়াশোনা ব্যক্তি থাকে, নিরক্ষর ব্যক্তি থাকে, তাহলে তিনি কী করবেন? আইনজীবীর সাহায্য নেবেন। আর আপনি যদি উচ্চশিক্ষিত থাকেন, যথেষ্ট বোঝেন জিনিসগুলো, তাহলে আপনি নিজেই সেগুলো মামলা লড়তে পারেন। আদালতে বিচার আপিলযোগ্য এবং অধীনস্থ ক্রেতা। আদালতের রায়ের বিরুদ্ধে ঊর্ধ্বতন ক্রেতা আদালতে আপিল করা যেতে পারে। অভিযোগকারী ক্রেতার রয়েছে, অর্থাৎ আপনার সাথে আপনি কোনো একটা মামলা করেছেন যে জেলা স্তরে, সেখানে আপনার সন্তুষ্টি হলো না সেই রায়ে, জেলা আদালত, ক্রেতা আদালত যে আপনাকে রায় দিয়েছে সেটিতে আপনি সন্তুষ্ট হলেন না, তো সেখান থেকে আপনি রাজ্য স্তরে যেতে পারেন। এবার রাজ্য স্তরেও আপনি সন্তুষ্ট হলেন না, সেখান থেকে আপনি জাতীয় স্তরে যেতে পারেন। তো এরকম ঊর্ধ্বতন আদালতে আপনি ক্রমে যেতে পারেন। এইভাবে সবথেকে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও আপিল করা যেতে পারে। কেবল ক্রেতাদের স্বার্থ রক্ষা, ক্রেতা আদালত কেবল ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হয়ে থাকে। ক্রেতারা বঞ্চিত হলেই কেবল তারাই এইরূপ আদালতে অভিযোগ জানাতে পারে। বিক্রেতারা বঞ্চিত বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হলে তারা ক্রেতা আদালতে মামলা বা অভিযোগ দায়ের করতে পারে না। বিক্রেতা অর্থাৎ দোকানদার, কোনো সংস্থা যিনি বিক্রি করছেন, তার এখানে কোনো কিছু শোনা হবে না। ভাই তুমি তো বিক্রেতা তো বলেনি, আমাদের এখানে ফার্স্টে বলাই আছে কনজিউমার ক্রেতা আদালত, বিক্রেতা আদালত বলেনি কিন্তু। আশা করছি বুঝতে পেরেছেন জায়গাটা। পরিশেষে বলা যায় ভারতীয় বিচার ব্যবস্থা ক্রেতা আদালতে অন্য মাত্রা লাভ করেছে। এটি একটি বিশেষ উদ্দেশ্য সাধক আদালত। বিশেষ উদ্দেশ্য মানে শুধু ক্রেতাদের জন্যই এটি তৈরি করা হয়েছে, তাই জন্য বলা হচ্ছে বিশেষ উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য নিয়েই তো তৈরি করা হয়েছে, তাই জন্য এটি হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য সাধক আদালত, ক্রেতাদের স্বার্থ রক্ষা। এই আদালত যে গুরুত্বপূর্ণ হাতিয়ার তা সম্পর্কে আমাদের একান্তই সচেতন হওয়া দরকার। তো আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে। এইটুকু নোট যদি তোমরা লিখে আসতে পারো উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমাদের ফুল নাম্বার দিবে, অবশ্যই দিবে। পরবর্তীতে ক্রেতা সুরক্ষা আদালত। এখানে আমরা 24শে ডিসেম্বর, প্রতি বছর 24শে ডিসেম্বর আমরা এই কনজিউমার ডে, ক্রেতা দিবস আমরা পালন করে থাকি। ক্রেতাদের সুরক্ষা, এই যেখানে লেখা আছে জাগো গ্রাহক জাগো, অর্থাৎ যারা কনজিউমার রয়েছেন, আপনি প্রত্যেককে জাগ্রত করার জন্য, সজাগ করার জন্য এই দিবসটা পালন করা হয় 24শে ডিসেম্বর। তো আশা করছি যারা ইনফরমেশনের জন্য দেখছেন তাদেরও ভালো লাগলো, এবং যারা অবশ্যই উচ্চ মাধ্যমিক দেবে
তোমাদের তো অবশ্যই এটি কাজের প্রশ্ন, এই প্রশ্নটা নোট ডাউন করে রেখো, পারলে খাতায় লিখে নিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও আসবে, তোমরা চ্যানেলটাকে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো।